মানব জাতির জন্য প্রকৃতির মধুরতম দান তার সন্তান। কিন্তু কখনো কখনো এমন অবস্থার তৈরি হতে পারে যে গর্ভাবস্থার 9 মাসকে পার করে একটি সুস্থ শিশুকে জন্ম দেওয়ার মতো মানসিক এবং শারীরিক অবস্থা মায়ের নেই, কিংবা কোনোভাবে যদি নির্ণয় করা যায় যে গর্ভের শিশুটির গঠনগত কোনো ত্রুটি রয়েছে, কিংবা মেয়েটি হয়তো ধর্ষণের শিকার হয়ে গর্ভবতী হয়েছে, সন্তান জন্মদানের পর সেই সন্তানকে মৌলিক অধিকারসমূহ নিশ্চিত করে লালন পালন মেয়েটির পক্ষে হয়তো সম্ভব নয়। এ সকল ক্ষেত্রে অনেক সময় অবাঞ্ছিত গর্ভাবস্থার পরিসমাপ্তি ঘটাতে অ্যাবর্শন বা গর্ভপাতের পথ বেছে নিতে হতে পারে। মায়ের যদি তৃতীয় এবং চতুর্থ মাত্রার হার্টের অসুখ থাকে, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, এপিলেপসি বা মৃগী রোগ কিংবা অন্য কোনো মানসিক সমস্যা থেকে থাকে, মায়ের যদি কিডনির সমস্যা থেকে থাকে, মা যদি ক্যান্সারে আক্রান্ত হন, সে সকল ক্ষেত্রে গর্ভাবস্থায় মায়ের শরীরে যে ধরনের স্বাভাবিক পরিবর্তনগুলো সাধিত হয় তার সাথে সামঞ্জস্য রেখে জীবনযাপন মায়ের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। এছাড়া গর্ভের শিশুর যদি গঠনগত কোনো ত্রুটি থেকে থাকে এবং তা যদি আগে থেকে নির্ণয় করা যায়, তাহলে টার্মিনেশন অফ প্রেগন্যান্সি করতে পারলে পরবর্তীকালীন অনেক ঝুঁকি এবং বিপত্তি থেকে মুক্ত থাকা যায়। যদি কোনো দম্পতি কোনো ধরনের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ ব্যতীত দৈহিক মিলনে লিপ্ত হন, অথবা তারা হয়তো মনে করছেন তারা যেই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করেছেন তা ঠিকমতো কাজ করবে না, অথচ তারা এই সময়ে বাচ্চা চাচ্ছেন না, কারণ একটি সন্তানকে জন্ম দিয়ে তার মৌলিক অধিকারসমূহ নিশ্চিত করে লালন পালন করার মতো আর্থিক, মানসিক কিংবা শারীরিক সঙ্গতি আপাতত তাদের নেই, সে সকল ক্ষেত্রে টার্মিনেশন অফ প্রেগন্যান্সির বিষয়টি উন্নত বিশ্বে বিবেচিত হয়। এ ধরনের গর্ভপাত অবশ্যই রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনারের হাতে করাতে হবে, হাসপাতালে করাতে হবে। সাধারণত গর্ভের সন্তানের বয়স 3 মাস বা 12 সপ্তাহ হওয়া পর্যন্ত টার্মিনেশন অফ প্রেগন্যান্সি করা যায়, তবে গর্ভের শিশুর বয়স যত বেড়ে যাবে গর্ভপাত বা টার্মিনেশন অফ প্রেগন্যান্সিতে ঝুঁকি তত বেড়ে যাবে। টার্মিনেশন অফ প্রেগন্যান্সির জন্য মিফিপ্রিস্টন, মিসোপ্রোস্টল, মিথোট্রেক্সেট নামক ওষুধ, এছাড়া মিনস্ট্রুয়াল রেগুলেশন বা এমআর, এমভিএ বা ম্যানুয়াল ভ্যাকুয়াম এক্সপিরেশন এবং ডাইলেটেশন, ইভাকুয়েশন অ্যান্ড কিউরেটেজ, সাকশন, ইভাকুয়েশন অ্যান্ড কিউরেটেজ ইত্যাদি পদ্ধতি ব্যবহার করা যেতে পারে। আমাদের দেশে মিনস্ট্রুয়াল রেগুলেশন বা এমআর পদ্ধতি প্রচলিত আছে। এ পদ্ধতিতে যেই মহিলার নিয়মিত মাসিক হয় তাদের মাসিকের তারিখ পার হয়ে যাবার 14 দিনের মধ্যেও যদি তার মাসিক শুরু না হয়, তবে তারা নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যেয়ে এমআর করাতে পারেন। তবে এর আগে রোগীর বিশদ ইতিহাস, যেমন মাসিকে ইতিপূর্বে কোনো অনিয়ম ছিল কিনা, শেষ মাসিক কবে হয়েছে, তার এর আগে কোনো সন্তান আছে কিনা, ইতিপূর্বে কোনো এমআর বা অ্যাবর্শনের হিস্ট্রি আছে কিনা, শেষ বাচ্চার বয়স কত, তাকে রেগুলার বেসিসে কোনো ওষুধ খেতে হয় কিনা, তার ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ইত্যাদি কোনো অসুখ আছে কিনা, রক্ত জমাট বাঁধার কোনো সমস্যা আছে কিনা, এসব কিছু ডাক্তারকে জানাতে হবে। রোগীর রক্তের গ্রুপটিও জেনে নিতে হবে। এরপর রোগীর নাড়ির গতি, ব্লাড প্রেশার এবং তাপমাত্রা দেখে নিয়ে রোগীকে কিছু শারীরিক পরীক্ষা এবং প্রয়োজনে ল্যাবরেটরি পরীক্ষা করার প্রয়োজন পড়তে পারে। এরপর পদ্ধতিটির বিশদ বর্ণনা, সুবিধা অসুবিধা, বিকল্প পদ্ধতি এর সব কিছু সম্পর্কে রোগীকে জানিয়ে তিনি মিনস্ট্রুয়াল রেগুলেশন বা এমআরএ রাজি আছেন এই মর্মে একটি লিখিত সম্মতিপত্র গ্রহণ করা হয়। এমআর পদ্ধতিতে সাধারণত রোগীকে অজ্ঞান করার প্রয়োজন হয় না। উচ্চ মাত্রার কিছু ব্যথানাশক ওষুধ ব্যবহার করা হয় এবং এক্ষেত্রে রোগীকে হাসপাতালে ভর্তি থাকারও প্রয়োজন পড়ে না। জীবাণুমুক্ত পরিবেশে জীবাণুমুক্ত যন্ত্রপাতি ব্যবহার করে
ক্যানুলা এবং সিরিঞ্জের সাহায্যে জরায়ুর অভ্যন্তরস্থ বস্তুসমূহকে টেনে বের করে আনা হয়। পদ্ধতি শেষে রোগীর নাড়ির গতি, ব্লাড প্রেশার, যোনিপথে রক্ত প্রবাহের পরিমাণ ইত্যাদি অন্তত 1 ঘন্টা পর্যবেক্ষণ করা হয়। সবকিছু ভালো থাকলে রোগী 1 ঘন্টা পর বাড়ি চলে যেতে পারবেন। বাড়ি যাওয়ার সময় রোগীকে অ্যান্টিবায়োটিক্স এবং প্রয়োজনে ব্যথার ওষুধ নেবার পরামর্শ দেওয়া হয়। এমআর-এর পর 5 থেকে 7 দিন তলপেটে হালকা ব্যথা থাকতে পারে, যোনিপথে হালকা রক্ত যেতে পারে। তবে যদি অতিরিক্ত পেটে ব্যথা হয়, রক্তস্রাবের পরিমাণ বেড়ে যায়, দুর্গন্ধযুক্ত স্রাব যায় কিংবা জ্বর আসে, তাহলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। এমআর-এর পর অন্তত 2 সপ্তাহ ভারী কাজ এবং সহবাস থেকে দূরে থাকতে বলা হয়। রোগীর রক্তের গ্রুপ যদি RH নেগেটিভ হয়, তাহলে অবশ্যই রোগীকে অ্যান্টি-ডি গামা গ্লোবুলিন নামক ইনজেকশন মাংসপেশিতে দিতে হবে। এমআর-এর 4 থেকে 6 সপ্তাহের মধ্যে সাধারণত মাসিক ফেরত আসে। এ সময় থেকে একটি উপযুক্ত এবং কার্যকর জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিতে হবে। এমআর-এর 2 সপ্তাহ পর অন্তত একবার আপনার ডাক্তারের কাছে ফলো আপে আসবেন। ম্যানুয়াল ভ্যাকুয়াম অ্যাসপিরেশন বা MVA পদ্ধতিতে অবশ্য 12 সপ্তাহ পর্যন্ত গর্ভপাত বা টার্মিনেশন অফ প্রেগন্যান্সি করা যায়। এটি অতি দ্রুত এবং কার্যকর পদ্ধতি। এছাড়া সাকশন ইভাকুয়েশন অ্যান্ড কিউরেটেজ এবং ডাইলেটেশন অ্যান্ড ইভাকুয়েশন পদ্ধতিও ব্যবহার করা যায়। অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ থেকে বিরত থাকতে উপযুক্ত এবং কার্যকর জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া হয়। যদি কোনো দম্পতি কোনো ধরনের জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ ব্যতীত দৈহিক মিলনে লিপ্ত হন, অথবা তারা যে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করেছেন যদি মনে করেন তা ঠিকমতো কাজ করবে না, সেক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ থেকে বিরত থাকতে এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ ব্যবহার করা যেতে পারে। এর ফলে গর্ভধারণের সম্ভাবনা কমে যায়। তাছাড়া এমআর বা মেনস্ট্রুয়াল রেগুলেশন কিংবা MVA ইত্যাদির প্রয়োজন পড়ে না। সহবাসের 72 ঘন্টার মধ্যে উচ্চমাত্রার খাবার বড়ি, এছাড়া IUCD বা ইন্ট্রাইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস কিংবা মিফিপ্রিস্টন ব্যবহার করে এ ধরনের কন্ট্রাসেপটিভের সুবিধা পাওয়া যেতে পারে। বড়ি গ্রহণের 2 ঘন্টার মধ্যে যদি বমি হয়ে যায়, সেক্ষেত্রে পুনরায় আবার ওই ওষুধটি গ্রহণ করতে হবে। আর বড়ি গ্রহণের 3 সপ্তাহের মধ্যেও যদি মাসিক না হয়, তাহলে অবশ্যই আপনার ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে।